বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, যদি ক্যান্সেল হয়ে যায়, আজকে তো আপনাদের ক্লাস 12টা পর্যন্ত, যদি ক্যান্সেল হয়ে যায় আবার আমরা ইনশাআল্লাহ রিকানেক্ট হব। ঠিক আছে, ওকে। এখন যে কোনো কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে, অর্থাৎ যেগুলো টাইম ডোমেইনে যে সিগন্যালগুলো আমরা ইউজ করি, যেমন যে কোনো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, যেমন হতে পারে এটা একটা সাইন সিগন্যাল, একটা সাইনোসয়েডাল সিগন্যাল হতে পারে, এটা কি একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তো এটাকে আমরা যেটা করছি নরমালি যে ফুরিয়ার ট্রান্সফর্ম গুলো করি, কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমরা কি করি, টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করি। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা এটাকে কনভার্ট করি। যে কোনো সিগন্যালকে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে, যেরকম ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা কনভার্ট করি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যালে কনভার্ট করি। যদি সাইনোসয়েডাল সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেই, ফুরিয়ার ট্রান্সফর্ম করে, তাহলে ধরেন যে এই ধরনের যে ওমেগা, এটা ওমেগা স্কেল, এই ধরনের ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যালে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো এগুলো কি, এগুলো হলো আমাদের কন্টিনিউয়াস সিগন্যাল, তাই না? এটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল। অনুরূপভাবে আমরা যে কোনো ডিসক্রিট সিগন্যালকে, এটা তো জাস্ট কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করলাম। এটা পড়ে আসছে হলো আমরা সিগন্যালস এন্ড সিস্টেমে, অর্থাৎ একটা কন্টিনিউয়াস সিগন্যালকে আবার কন্টিনিউয়াস ওয়েতেই আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতেছি, সিগন্যাল সিস্টেমে পড়ে আসছি। তো এই ধরনের কাজ আমরা ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে করতে পারি। যে কোনো একটা ডিসক্রিট সিগন্যাল, মনে করেন যে একটা ডিসক্রিট সিগন্যাল না, তো ডিসক্রিট সিগন্যাল, তো এরকম ডিসক্রিট সিগন্যাল, এটাকেও আমরা ইচ্ছা করলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে পারি। তো এটা আমরা পড়ে আসছি হলো এতদিন যেটা পড়ছি, এটার নাম হলো ডিটিএফটি, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। ডিসক্রিট আপনার, হ্যাঁ, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এটা আমরা মোটামুটি কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট সিগন্যালে আমরা কনভার্ট করলাম। ঠিক আছে, তো এখানেও যে সিগন্যালটা আমাদের পাই, মনে করেন যে এরকম একটা আউটপুট পাচ্ছি না, এরকম একটা আউটপুট পাচ্ছি, হ্যাঁ, তো এইটাও কিন্তু আমাদের কন্টিনিউয়াস সিগন্যাল, এটা কিন্তু আমাদের ডিসক্রিট না। ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম যে করে আমরা যেটা পাই, সেটা হলো ডিসক্রিট সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করি। অর্থাৎ এটা কি, এটা ছিল আমাদের এন, এন, আর হ্যাঁ অ্যামপ্লিটিউড এন, এখানে ছিল কি, এখানে ছিল আমাদের টি, এটা আমাদের এন। পার্থক্য হলো এইটাই, তাই না? কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমি বিভিন্ন স্যাম্পলে ভাগ করলাম। এই স্যাম্পল কি, স্যাম্পল তো একটা টাইমই, স্যাম্পল কি একটা টাইম না, স্যাম্পল, হ্যাঁ, বিভিন্ন টাইম ইন্টারভাল পরেই তো আমি স্যাম্পলিং করছি, তাহলে এন, এনটা হলো একটা টাইম। ঠিক আছে, তাহলে এই কারণে এটা কি, এটা হলো আমাদের টাইম ডোমেইন সিগন্যাল, আর এটা কি আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল। এখানে হলো ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল। তো এটাকে যখন আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম এই ডিসক্রিট সিগন্যালটাকে, তখন বললাম তাকে আমি ডিটিএফটি, অর্থাৎ ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন ঘটনা হলো যে এই সিগন্যালটাকে আমি যে ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর আমি যদি এটাকে ডিসক্রিটাইজ করি, অর্থাৎ এখানেও যদি আমি স্যাম্পল নেই, এখানেও যদি আমি স্যাম্পল নেই, তাহলে তার নাম হয়ে যাবে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম বা ডিএফটি। ক্লিয়ার? এখানে আবার একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, মনে করি যে কোনো টাইম ডোমেনের সিগন্যালকে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, এটা হলো নরমাল ফুরিয়ার ট্রান্সফর্ম, যেটা বলে কন্টিনিউয়াস ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, এখন এই নরমাল সাইনোসয়েডাল সিগন্যালকে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম না করে আমি ডিসক্রিট সিগন্যালকেও ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারি। ডিসক্রিট সিগন্যালকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে তাকে বলা হয় ডিটিএফটি, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন ডিসক্রিট সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর যদি সেই যে ফুরিয়ার ট্রান্সফর্ম যে ফর্ম পাবো, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফর্মে পাবো। ফুরিয়ার ট্রান্সফর্ম করলেই কিন্তু সে ডিসক্রিটাইজ না। একটা জিনিস মনে রাখবেন, ডিসক্রিট সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর যে সিগন্যালটা পাবো, সেটা কিন্তু ডিসক্রিটাইজড ফর্মে না, সেটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে। বুঝতে পারছেন? এই ডিসক্রিট সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর যে আউটপুট পাবো, ট্রান্সফর্ম করার পর যে ওয়েবশেপটা পাবো, সেটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে থাকবে, ডিসক্রিট ফর্মে থাকবে না। তো এই ধরনের ফুরিয়ার ট্রান্সফর্মকে বলা হয় ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা কিন্তু কন্টিনিউয়াস, এটা কিন্তু নেচারে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। ঠিক আছে, কন্টিনিউয়াস। এখন এই ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মকে যদি আমি ডিসক্রিটাইজ করি, অর্থাৎ এখানে স্যাম্পল নেই, নির্দিষ্ট ইন্টারভাল পরপর স্যাম্পল নেই, তাহলে সেটা তখন ডিসক্রিটাইজ হয়ে গেল এবং এটার নাম হলো তখন ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। ক্লিয়ার? অর্থাৎ যে কোনো ফুরিয়ার
ট্রান্সফর্ম করলে, যে কোনো ডিসক্রিট সিগন্যালকে ফোরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা একটা কন্টিনিউয়াস সিগন্যাল পাই, এটা কোনো ডিসক্রিট সিগন্যাল হয় না। আমরা যদিও ইনপুটে ছিল ডিসক্রিট, কিন্তু আউটপুটে একটা কন্টিনিউয়াস সিগন্যাল পাবো, ঠিক আছে? এটার নাম হলো ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্ম। আবার এখন যদি যে কাজটা করব সেটা হলো এই ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্মকে যদি আমি ডিসক্রিটাইজ করি, তাহলে যেটা পাবো সেটা হলো ডিসক্রিট টাইম ফোরিয়ার, সেটার নামই হবে ডিএফটি বা ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা, এটা সম্পর্কে জানার জন্য ডিটেলস আমরা যদি প্রোয়াকিসের বইটাতে ঢুকি, যেখানে আমরা ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্ম মোটামুটি পড়ছি, তৃতীয় অধ্যায়ে যে ট্রান্সফর্ম, চতুর্থ অধ্যায়ে পড়লাম ফোরিয়ার ট্রান্সফর্ম। হ্যাঁ, এই যে যেমন এখানে আমি একটা স্কোয়ার ওয়েভকে, মানে এরকম, এটাকে আমি কি করলাম, ফোরিয়ার ট্রান্সফর্ম করলাম। ফোরিয়ার ট্রান্সফর্ম করলে এই যে এরকম একটা সিগন্যাল পাইতেছি, ঠিক আছে? এটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল, কিন্তু এই যে কন্টিনিউয়াস সিগন্যাল পাচ্ছি, ঠিক আছে? এই যে এটাকে করলাম আমি কন্টিনিউয়াস সিগন্যাল পাচ্ছি, যেটাকে করলাম আমি যেরকম কন্টিনিউয়াস সিগন্যাল পাচ্ছি, ঠিক আছে? ওকে, স্যার এফটা চেঞ্জ হয়ে যাবে না? এফটা কেন হয়ে যাবে না? কোনটা? ডিএফটি যখন করব। আচ্ছা, এই যে এমন ধরি এটা একটা ডিসক্রিট সিগন্যাল, এই যে ডিসক্রিট টাইম পিরিয়ডিক স্কয়ার ওয়েভ সিগন্যাল, এটা একটা ডিসক্রিট সিগন্যাল, ঠিক আছে? ডিসক্রিট টাইম পিরিয়ডিক স্কয়ার ওয়েভ সিগন্যাল। আচ্ছা, এটা কই গেলাম? এটা তো মনে হয় এটা তো প্রকাশের বইতে আছে না, লেকচার ফিরে। আচ্ছা, এক সেকেন্ড। এটা একটু বুঝতে দেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটা ডিসক্রিট সিগন্যাল, এই যে একটা ডিসক্রিট সিগন্যাল, ঠিক আছে? ডিসক্রিট সিগন্যাল। তো এটার কিন্তু এটা আমি একটা ফোরিয়ার ট্রান্সফর্ম করলাম, এটা একটা, এটার করলাম ফোরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে? এই ডিসক্রিট সিগন্যালের ফোরিয়ার ট্রান্সফর্ম যখন করলাম, তখন কিন্তু আমি একটা কন্টিনিউয়াস সিগন্যাল পেলাম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমি কিন্তু একটা কন্টিনিউয়াস সিগন্যাল পেলাম। টাইম ডোমেইনে যেটা ডিসক্রিট, ফ্রিকোয়েন্সি ডোমেইনে সেটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল। খেয়াল করছেন? হ্যাঁ, টাইম ডোমেইনে কিন্তু ডিসক্রিট, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল। সুতরাং এই ধরনের ফোরিয়ার ট্রান্সফর্মকে বলা হয় ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম বা ডিটিএফটি। ওকে, ডিটিএফটি তে আমরা যেটা পাই সেটাতে অ্যানালগ, সেটা একটা অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ কন্টিনিউয়াস সিগন্যাল, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমাদের যদি এই সিগন্যালটাকেও যদি আমি ডিসক্রিটাইজ করি, অর্থাৎ আমি যদি পরবর্তীতে চাই যে এটাকে আমি কন্টিনিউয়াস, এটাকে ডিসক্রিটাইজ করব, তাহলে আমি নির্দিষ্ট ইন্টারভাল পর পর আমি স্যাম্পল নিব। স্যাম্পল নিলে কি হবে? এটাও ডিসক্রিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? এই ডিসক্রিটাইজ করার পর আমি যেটা পাবো সেটার নামই হলো ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্ম বা ডিএফ। ক্লিয়ার? একটু ক্লিয়ার তো? ডিটিএফটি আর এখন হলো ডিএফটি, এটা হলো ডিএফটি হয়ে গেল, ঠিক আছে? কারণ এটাকে ডিসক্রিটাইজ করার পরে আমরা যেটা পেলাম সেটা হলো আমাদের ডিএফটি। ওকে, আমাদের তাহলে এই স্লাইডে চলে যাই, দেখে এখানে কি লেখা আছে। এই যে ইন্ট্রোডাকশন টু ডিএফটি, frequency analysis of discrete time signal is usually performed on digital signal processor। না, ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস নরমালি আমাদের সিগন্যাল প্রসেসর পারফর্ম করে, হুইচ মে বি জেনারেল পারপাস ডিজিটাল কম্পিউটার অর স্পেশালি ডিজাইন ডিজিটাল হার্ডওয়্যার। To perform frequency analysis on discrete time signal, we convert the time domain sequence to an equivalent frequency domain representation। আমরা যে কোনো একটা টাইম ডোমেইনকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে রিপ্রেজেন্ট করি। We know that such representation is given by Fourier transform। এই ধরনের রিপ্রেজেন্টেশনকে আমরা সাধারণত পাই ফোরিয়ার ট্রান্সফর্ম করে of the sequence xn। However, x e to the power j omega is a continuous function। এটা কি? এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। আমরা যেটা ফুরিয়ার ট্রান্সফর্ম করে যেটা পাই, অর্থাৎ এক্সপোনেনশিয়াল টার্ম। নরমালি ফুরিয়ার ট্রান্সফর্ম করে কি পাই? এক্সপোনেনশিয়াল টার্ম পাই, তাই না? আমাদের যে ফুরিয়ার ট্রান্সফর্মের যে নরমাল যে ইকুয়েশন গুলো আমরা দেখছি,
দেখবেন এগুলো কিন্তু এক্সপোনেনশিয়াল টার্ম, ফর্মুলাগুলো ই টু দি পাওয়ার টার্ম এক্সপোনেনশিয়াল টার্মে দেওয়া। এগুলো কি এক্সপোনেনশিয়াল টার্ম কি একটা কন্টিনিউয়াস টার্ম, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস সিগন্যাল, ঠিক আছে। এটাই ফুরিয়ার ট্রান্সফর্ম এত অফ সিকোয়েন্স, এত ইজ এ কন্টিনিউয়াস ফাংশন of frequency and therefore it is not a computationally convenient representation of the sequence. সুতরাং এটা আমাদের খুব একটা হিসাব করার জন্য খুব একটা মানে কনভেনিয়েন্ট না, মানে খুব একটা সুবিধাজনক সিকোয়েন্স না। হ্যাঁ, ডিএফটি ইজ এ পাওয়ারফুল কম্পিউটেশনাল টুলস, এটা একটা ক্যালকুলেশন করার জন্য একটা পাওয়ারফুল টুলস ফর পারফর্মিং ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিসক্রিট টাইম সিগন্যালকে ক্যালকুলেশন করার জন্য ডিএফটি একটা পাওয়ারফুল টুলস। না, the endpoint DFT of discrete time sequence xn is denoted by xk. xn কে যে জিনিসটা আমরা ডিসক্রিট টাইম সিকোয়েন্স xn কে আমরা যদি ডিএফটি করি তাকে আমরা xk দিয়ে প্রকাশ করি, এন্ড এটার ফর্মুলা হলো xn কে ডিএফটি করলে হয় xk সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে n - 1 xn wn টু দি পাওয়ার nk, যেখানে wn ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস j টুয়াইস পাই বাই n। ক্লিয়ার? এই ফর্মুলা দিয়ে আমরা সাধারণত ডিএফটি করে থাকি, অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। আচ্ছা, এক্সাম্পল হিসেবে আবার যদি ইনভার্স ডিএফটি করি তাহলে xn ইকুয়াল টু 1/n সামেশন অফ k ইকুয়াল টু 0 থেকে n - 1 xk w টু দি পাওয়ার wn টু দি পাওয়ার মাইনাস nk, যেখানে n 0 থেকে n - 1। ঠিক আছে, এটু ক্লিয়ার তো? মানে জাস্ট ফর্মুলা, এই ফর্মুলা ফেলে আমরা ডিএফটি করি। তাহলে xnটা ডিসক্রিট টাইম সিগন্যাল, এটা কি ডিএফটি? এই xnটা হলো আমাদের নরমালি ডিসক্রিট সিগন্যাল যেটা আমরা ইউজ করি, সেটাকে আমরা ডিএফটি করব। ঠিক আছে, আর ডিএফটি করার পর যেটা পাবো সেটা হলো xk। ডিটিএফটি থেকে আসে না, ডাইরেক্ট নরমাল ফ্রিকোয়েন্সি থেকে আমরা করতেছি। হ্যাঁ, নরমাল থেকে করতেছি, ওখান থেকে করব না। এটা হলো এমন একটা টুলস যেটা ওই ফরম্যাট থেকে ডাইরেক্ট আমরা ডিসক্রিটাইজড ফরম্যাটে নিয়ে যাব, ফ্রিকোয়েন্সি ডোমেইনের ডিসক্রিটাইজড ফরম্যাটে ডাইরেক্ট নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা একটা এক্সাম্পল দেখি। এখানে লিখছে ফাইন্ড দি 4 পয়েন্ট ডিএফটি অফ সিকোয়েন্স xn ইকুয়াল টু এত। xn একটা ইকুয়েশন দেয়া আছে যে এটা একটা কি ডিসক্রিট সিগন্যালের ইকুয়েশন, তাই না? এটা একটা ডিসক্রিট সিগন্যাল, xn মানে কি ডিসক্রিট সিগন্যাল। তো ডিসক্রিট সিগন্যালের একটা ইকুয়েশন দেয়া আছে xn ইকুয়াল টু cos পাই 4 বাই n, n পাই বাই 4, cos n পাই বাই 4 এখানে দেয়া আছে, যেখানে n ইকুয়াল টু 4। ঠিক আছে, কারণ কি 4 পয়েন্ট তাহলে কি n ইকুয়াল টু 4। তাহলে ফর্মুলা আমরা ফেলি। এখানে প্রথমে আমরা বের করব xn এর মান। xn এর মান কি? xn সমান সমান আমরা লিখতে পারি n এর মান প্রথমে 0 বসাবো, তাহলে cos 0, n এর মান 1 বসাবো, তাহলে cos পাই বাই 4, n এর মান 2 বসাবো, তাহলে কি cos পাই বাই 2, n এর মান 3 বসাবো, তাহলে cos 3 পাই বাই 4। n এর মান 3 এর চেয়ে বেশি আমরা নেব না, কারণ এখানে n ইকুয়াল টু কত দেয়া আছে? 4 দেয়া আছে। n ইকুয়াল টু আমাদের n এর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে কত? যে n এর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে n - 1 পর্যন্ত, অর্থাৎ n ইকুয়াল টু ম্যাক্সিমাম k এর ভ্যালু এটা 3 পর্যন্ত হবে। এইজন্য না এটা তো k এর ভ্যালু স্যার, এটা হ্যাঁ কোনটা? n - 1 তো k এর ভ্যালু স্যার। হ্যাঁ k এর ভ্যালু এত বন্ধ হয়ে যাবে। k এর ভ্যালু ম্যাক্সিমাম হবে আমাদের 3 পর্যন্ত। ঠিক আছে, এই কারণে আমি এখানে xn এর মান ম্যাক্সিমাম 3 পর্যন্ত বের করলাম। ঠিক আছে, আর এই মানগুলো আমরা বসাইলে cos 0 এর মান 1, তারপরে আমরা cos পাই বাই 4 এর মান বের করলাম, cos এটা বের করলাম, এটার বের করে এই cos এর মানগুলো বসাই দিলাম। হ্যাঁ, এখন আমি কি বলছি? এন পয়েন্ট ডিএফটি বের করতে বলছে, তাহলে xk সমান কত হবে? সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে n - 1 xn e টু দি পাওয়ার, এই ফর্মুলাটা বসাই দিলাম। এখানে w টু দি পাওয়ার n কে এই মানটা আমি এই ইকুয়েশন থেকে একবারে বসাই দিছি। ঠিক আছে, একবারে বসাই দিলে ক্যালকুলেশন করলে এই ইকুয়েশনটা আসে। তো এই ইকুয়েশন থেকে আমরা সরাসরি k ইকুয়াল টু 0, 1 থেকে n - 1 পর্যন্ত হবে। তো এখানে আচ্ছা হ্যাঁ, এই মানটাতে বসালাম, এটা কিন্তু k এর মান না, সরি এটা k এর মান না, এটা n এর মান। এটা n এর মান বসাইলাম কোন পর্যন্ত? এই যে n - 1 পর্যন্ত, কারণ n এর মান n - 1 পর্যন্ত যাবে। এই যে এই n - 1 হলো k এর মান স্যার, n - 1 k এর মান n - 1 পর্যন্ত, আবার n এর মানও যাবে n - 1 পর্যন্ত। এই ইকুয়েশনটা দেখেন, এই যে এই ইকুয়েশনটার মানে কি?
এর ইকুয়েশনটা মানে হলো প্রথমে কে ইকুয়াল টু 0 এর জন্য আমি ক্যালকুলেশন করব n ইকুয়াল টু 0 থেকে n প্লাস n মাইনাস 1 পর্যন্ত সাম করব। কে ইকুয়াল টু 1 এর জন্য তারপর কি করব, সাম করব। কে ইকুয়াল টু 2 এর জন্য সাম করব। ঠিক আছে, এইভাবে আমাদের বের করতে হবে এটা। আর কে হলো কি প্রত্যেকটা ডিসক্রিট ভ্যালু। একটা জিনিস খেয়াল করে দেখেন এই ইকুয়েশন থেকে, মানে হয়তোবা বুঝতে একটু কষ্ট হবে কিনা আমি বুঝতেছি না। এখানে এক্স অফ কে আছে, এক্স অফ কে আছে না, এক্স অফ কে অর্থটা কি? এক্স অফ কে এর অর্থ হলো এক্স অফ কে ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু 1, কমা কে ইকুয়াল টু 2 3 4 এরকম যাওয়া, কে ইকুয়াল টু 3, তাই না? এটা অর্থ হলো এটা। যদি n ইকুয়াল টু আমাদের 4 দেয়া থাকে, কারণ n ইকুয়াল টু 4 দেওয়ার অর্থ কি, কে এর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে 3। n ইকুয়াল টু 4 দেওয়ার অর্থ হলো আমাদের কে এর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে 4 মাইনাস 1 সমান সমান 3, যে কারণে কে ইকুয়াল টু 3 পর্যন্ত লিখলাম। ক্লিয়ার? তাহলে আমাদের এই প্রথমে কে ইকুয়াল টু 0 এর জন্য আমাদের এই n ইকুয়াল টু 0 থেকে 3 পর্যন্ত, n ইকুয়াল টু 3 মানে কত, এটা হলো আমাদের 3। তাহলে 0 থেকে 3 পর্যন্ত সাম বের করব, সাম বের করব। সাম বের করে যে মানটা থাকবে যোগ করে যে মানটা হবে এই মানটাই হবে এই জায়গার মান। ক্লিয়ার? তারপরে কে ইকুয়াল টু 1 এর জন্য 0 থেকে 3 পর্যন্ত সাম বের করব। সাম বের করে যে মানটা হবে এই মানটাই হবে এই জায়গার মান। তারপরে কে ইকুয়াল টু 2 এর জন্য আমি কি করব, 0 থেকে n ইকুয়াল টু 0 থেকে 3 পর্যন্ত সাম বের করব। সাম বের করে যে মানটা হবে এটা ওই মানটা। তারপরে আমি কে ইকুয়াল টু 3 এর জন্য 0 থেকে 3 পর্যন্ত n ইকুয়াল টু 0 থেকে 3 পর্যন্ত সাম বের করব। সাম বের করে যে মানটা হবে সেটা হবে এই মানটা। ক্লিয়ার তো এটা? আচ্ছা, নিচের এক্সাম্পলটা একটু দেখি, তাহলে মোটামুটি একটু ক্লিয়ার হবো। এই যে আমরা প্রথমে কি করলাম, n ইকুয়াল টু 4 দেয়া আছে। প্রথমে আমি xn এর মানটা বের করে নিব। xn এর মান বের করলে প্রথমে n ইকুয়াল টু 0 1 2 3 পর্যন্ত বসায় আমি এই মানটা বের করে নিলাম। এখন আমি 4.dft বের করতে বলছি। এখন 4.dft এর ইকুয়েশন হলো এইটা, এইটা হলো ইকুয়েশন। এখন এটা বের করার জন্য আমাদের k এর মান ধরতে হবে। মনে করি প্রাথমিক অবস্থায় আমাদের, তাহলে এই ইকুয়েশনটা সাজাই লিখলাম, n ইকুয়াল টু 0 থেকে 3 পর্যন্ত সাজাই লিখলাম। এখন প্রাথমিক অবস্থায় যেটা হলো k এর মান 0 ধরতে হবে। k এর মান 0 এর জন্য আমি সাম বের করব। k এর মান 0 এর জন্য যদি আমি সাম বের করি তাহলে কি থাকে, তাহলে প্রথমে হলো x0 x1 x2 x3, মানে x0 প্লাস x, মানে এটা যদি ভাঙাই লিখি, ভাঙাই লিখতে এরকম হবে। এটা সমান যদি ভাঙাই লিখি, ভাঙাইলে এটা হবে এরকম যে x অফ 0 প্লাস x অফ, এই x টা কিন্তু মনে রাখবেন, x টা কিন্তু টাইম ডোমেইনের x, x টা কিন্তু আমাদের এই বড় হাতের x না, অর্থাৎ ডিসক্রিট x না, টাইম ডোমেইনের x। x0 x1 তারপরে কত প্লাস x, সরি x হলো 2, তারপরে হলো প্লাস x3। এর অর্থ হলো এটা, এটা কার জন্য, k ইকুয়াল টু 0 এর জন্য। k ইকুয়াল টু 0 এর জন্য আমার এখন এই ভ্যালুগুলো বসাইতে হবে, ঠিক না? এই ভ্যালুগুলো k ইকুয়াল টু 0 এর জন্য যদি বসাই, x0 এর মান কত, x0 এর মান কত, এই যে x0 এর মান হইলো আমাদের 1, n এর মান যখন 0, n এর মান যখন 0 না, n এর মান যখন 0 তখন হবে 1। তারপর x1 এর মান কত, n এর মান যখন 1 তখন কত 0.707। x2 এর মান কত, n এর মান যখন 2 কত 0। x3 এর মান কত, n এর মান যখন 3 মাইনাস 0.707। এর সবগুলো যদি যোগ করি আমাদের যোগফল আসে 1, তাই না? যে এটা আর এটা কাটাকাটি যায়, এটা আর এটা কাটাকাটি যায়, 0 তো 0ই থাকে হলো 1, সবগুলো যোগ করলে থাকে যোগফল হলো 1। সুতরাং k ইকুয়াল টু 0 এর জন্য আমি পাইলাম হলো ভ্যালু 1। k ইকুয়াল টু 0 এর জন্য আমাদের এই xn ইকুয়েশন কেন আসলো, কারণ এই উপরের সমীকরণ থেকে, উপরের সমীকরণে k এর মান যদি 0 বসাই দেই, এই যে খেয়াল করি, এই যে এই সমীকরণে যদি k ইকুয়াল টু 0 বসাই দেই, k ইকুয়াল টু 0 বসাই দেই, তাহলে এই অংশটা বাদ যায়, তাই না? এই অংশটা বাদ যায়, কারণ e টু দি পাওয়ার 0 সমান কত আসে, e টু দি পাওয়ার 0 হলো 1, e টু দি পাওয়ার 0 মানে 1,
আর ই টু দি পাওয়ার 0 যদি 1 হয়, সুতরাং এটা সমান থাকে সামেশন অফ 0 থেকে 3 xn। আচ্ছা জান, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে জান। হ্যাঁ, তাহলে কি এটা এটা বুঝতে পারছো তো? যে এটা যদি হয়, এটা যদি 0 হয়, এই পুরো টার্মটা এটা যদি 0 হয়ে যায়, সরি এটা 1 হয়ে যায়, এটা সমান যদি 1 হয়, তাহলে কি এটা সমান xn। তাহলে এই ইকুয়েশন থেকে আমি তখন এটা পাইলাম ক্লিয়ারলি, তাই না? এটা করলে আমাদের আসে কি, এটা করলে 1 আসে। এটা বুঝতেছো তো? আচ্ছা, এখন কে এর মান 1 দিলাম। কে এর মান যদি 1 দেই, তাহলে এই ইকুয়েশন থেকে কে এর মান 1 বসালে ইকুয়েশন আসে কোনটা? এটা। এই ইকুয়েশনে যদি কে এর মান 1 বসাই যে ইকুয়েশন থেকে, তাহলে আমাদের ইকুয়েশন আসে হলো এইটা, এটা ইকুয়েশন আসে। তো এখানে xn e টু দি পাওয়ার এই যে k ইকুয়াল টু 1, এখন k ইকুয়াল টু 0 না হয় k ইকুয়াল টু 1 হলো, 1 হইলে আসে e টু দি পাওয়ার মাইনাস j পাই ইনটু 1, এই যে 1 হইলো 1 n বাই 2। ঠিক আছে, k এর মান এখানে 1 হয়ে গেল, এই যে 1 হয়ে গেল। তো এখান থেকে এই ইকুয়েশন আসে। এই ইকুয়েশনে আমি ওরকম ভাবে প্রথমে বসাবো x0 এর মান, তারপরে যোগ করব x1 এর মান, যোগ করব x2 এর মান, যোগ করব x3 এর মান। অর্থাৎ n এর মান এখন 0 থেকে 3 পর্যন্ত নিয়ে আমি সাম করে যাব, 0 থেকে শুরু করে 3 পর্যন্ত নিয়ে সাম করে যাব। সাম করলে এই যোগফলটা আমি পাবো, তাই না? এটা করে গেল। x0 মানে কত? x0 মানে হলো 1 1 x0। যেহেতু n এর মান 0, এখানে n আছে, n এর মান 0 বসালে এক্সপোনেনশিয়াল টার্ম বাদ হয়ে যায়, এটা থাকে না, এই কারণে শুধু 1 বসছে। তারপরেরটা কত আসে? x1 এর মান কত আসে? x1 এর মান আসে 0.707, সাথে তো এক্সপোনেনশিয়াল টার্ম আছে, এইজন্য আসছে e টু দি পাওয়ার মাইনাস j পাই 2 পাই বাই 2, কারণ n এর মান 1, তাহলে পাই বাই 2। তারপরে কত আসে? x2 এর মান কত আসে? 0, 0 এর সাথে যা গুণ দাও সবই 0, এই কারণে 0 আসলো। তারপরে এটা কত আসে? x3, x3 এর মান কত আসে? মাইনাস 0.707, তারপর এক্সপোনেনশিয়াল টার্ম আসলো। ক্লিয়ার? হ্যালো হ্যালো জি স্যার, ঠিক আছে স্যার। এখানে n এর মান আচ্ছা তো কে এন আর পাই এন এখানে স্যার ই টু দি পাওয়ার n। আচ্ছা এটা, আচ্ছা হ্যাঁ, n তো আর কে আর n মান একই না স্যার? না না ছোট না, হাতের n আর কে কে আর এর এর মান দেখতে এখানে একই, কিন্তু দুইটা আলাদা জিনিস, দুইটা এক জাতীয় জিনিস না। আচ্ছা, একজাতীয় আবার জিনিস, আর মানটা বসালে রিকানেক্ট হয়ে আবার একটু আমরা ডিটেইলস বুঝাই। এখন আমি একটু কাইটা দেই, আবার সবাই একটু রিকানেক্ট হই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ইকুয়েশনটার দিকে আমরা একটু তাকাই সবাই একসাথে। এই যে ইকুয়েশনটা আমরা এখানে ইউজ করছি, এই ইকুয়েশনে দুইটা জিনিস আছে, খেয়াল করে দেখো। আবার বলি, দুইটা জিনিস আছে। সবসময় একটা জিনিস খেয়াল করি, যে আমরা যে ডিএফটি করি বা ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম করি, এই ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম কোথা থেকে করব? আমরা করব একটা ডিসক্রিট সিগন্যাল থেকে, যে কোনো একটা টাইম ডোমেইন ডিসক্রিট সিগন্যাল। যেমন হতে পারে এরকম একটা সিগন্যাল, ধরো এটা হলো এন। এন মানে কি? এন মানে তো টাইম, আমি তো আগেই বলছি এন মানে টাইম না, টাইম। এটা এন মানে টাইম, কারণ এন মানে কি? নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পরই তো স্যাম্পল নেই। আমি যদি 5টা স্যাম্পল নেই, আর 5টা স্যাম্পল যদি 1 সেকেন্ড পর পর নেই, তাহলে এন মানে কত? 5n মানে কত? 5 ইন্টু এস মানে 1 মানে 5 সেকেন্ড, তাই না? এন মানে তো টাইম। এটুকু তো সবাই ক্লিয়ার? হ্যালো, আচ্ছা একটু কথা বলতে হবে। আচ্ছা, যে কোন মনে করি আমরা একদম প্রিলিমিনারি স্টেজ, আমরা এখন ডিএফটি করতে চাচ্ছি। ডিএফটি কই থেকে করব? যে কোনো একটা ডিসক্রিট সিগন্যাল থেকেই তো আমি ডিএফটি করব, তাই না? এই ডিসক্রিট সিগন্যালটা হতে পারে একটা সাইনোসয়েডাল সিগন্যাল, অথবা একটা পারে কস সিগন্যাল, অথবা হতে পারে একটা সাইন সিগন্যাল। মনে করি একটা পিওর সাইনোসয়েডাল সিগন্যালের ডিএফটি করব,
পিওর সাইনোসয়েডাল সিগন্যালের ডিএফটি করব, আমি তো এখানে কন্টিনিউয়াস ডোমেইন থেকে করব না, ডিএফটি করতে হয় কই থেকে, ডিসক্রিট ডোমেইন থেকে করতে হয়, তাই না? ডিসক্রিটাইজ সিগন্যাল থেকে করতে হয়। মনে করি একটা সাইন সিগন্যালের ডিসক্রিটাইজ ফর্ম হলো এটা, এটা একটা সাইন সিগন্যালের ডিসক্রিটাইজ ফর্ম মনে করি, ঠিক আছে? এটা তো একটা সাইন সিগন্যাল, তাই না? এটা একটা সাইন সিগন্যালের ডিসক্রিটাইজ ফর্ম মনে করি, এটা একটা পিওর সাইন সিগন্যাল, সাইন সিগন্যাল ডিসক্রিটাইজ ফর্ম মনে করি, এর ডিএফটি আমি করব। এটা কি, এটা ডিসক্রিটাইজ ফর্ম, কিন্তু সিগন্যালটা কি টাইম ডোমেইনে, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনে না, তাই না? কারণ ডিএফটি না করলে তো আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন হইতেছে না, এটা টাইম ডোমেইনের সিগন্যাল যেটা ডিসক্রিটাইজ ফর্মে আছে। ক্লিয়ার? মনে করি এই সিগন্যালটা হলো আমাদের সাইন সিগন্যাল, ঠিক আছে? সাইনের ইকুয়েশনটা কি ছিল, সাইন টুয়াইস পাই এফটি, তাই সাইন টুয়াইস পাই এফটি, তো এখানে টুয়াইস আছে, পাই আছে, হ্যাঁ এফ আছে, কিন্তু টি নাই, টি এর জায়গায় আছে এন। ক্লিয়ার? টি এর জায়গায় আছে এন, কিন্তু এই টি টাই তো এন হয়ে গেছে, তাই না? এই টি টাই তো আসলে এন হয়ে গেছে। এনটা কি স্যাম্পল, স্যাম্পল তো, তাই না? স্যাম্পলটা কিসের উপরে ডিপেন্ড করে, টাইমের উপরে ডিপেন্ড করে, কারণ স্যাম্পল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কয়টা স্যাম্পল নিতেছি না, স্যাম্পলটাই তো টাইম ইন্টারভ্যাল উপর ডিপেন্ড করে। এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য একটা টাইম ইন্টারভ্যাল আছে, একটা টাইম ইন্টারভ্যাল আছে না, এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য মনে করি এটা হলো টি, টাইম ইন্টারভ্যাল টি, না? তাহলে টি, তাহলে আমরা এরকম ভাবে এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য একটা টাইম ইন্টারভাল আছে, প্রত্যেকটার জন্য একটা টাইম ইন্টারভাল আছে। আমাদের যদি এটা যদি স্যাম্পল নাম্বার 0 1 2 3 হয়, এটা যদি স্যাম্পল নাম্বার 3 হয়, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় যেতে গেলে আমাদের কি পরিমাণ টাইম লাগছে, 3t পরিমাণ টাইম লাগছে, তাই না? এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার জন্য আমাদের তাহলে 3t পরিমাণ টাইম লাগছে। এটা যদি স্যাম্পল নাম্বার হয়, স্যাম্পল নাম্বার যদি হয় 3, n ইকুয়াল টু যদি হয় 3, আর টাইম ইন্টারভাল যদি হয় t, তাহলে আমরা বলতে পারি এখান থেকে এই জায়গায় যাইতে আমাদের nt পরিমাণ টাইম লাগছে, তাই না? এই পর্যন্ত টাইম লাগছে, অর্থাৎ এই nটা কি আসলে একটা টাইম। সুতরাং যদিও এটা একটা ডিসক্রিটাইজ সিগন্যাল, কিন্তু এটা আমাদের টাইম ডোমেইনের সিগন্যাল, এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনের কোনো সিগন্যাল না। এটুকু ক্লিয়ার তো? হ্যালো, এটুকু ক্লিয়ার? হ্যালো, জি স্যার, মোটামুটি। আচ্ছা, এখন এই সিগন্যালটাকে আমি কি করলাম, আমি ডিএফটি করব। ডিএফটি করলে কি হবে, ডিএফটি করলে আগেই বলছি যে ডিএফটি করলে এই টাইম ডোমেইনের সিগন্যালটা আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনের সিগন্যাল হয়ে যাবে, তাই না? এর আগেও তো আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করছিলাম, কিন্তু সেটা কিন্তু আমাদের ডিএফটি ছিল না, সেটার নাম ছিল ডিটিএফটি। কারণ হইলো যে এটাকে যদি আমি ডিটিএফটি করি, ডিটিএফটি, এটাকে যদি আমি ডিটিএফটি করি, সিগন্যালটার চেহারা হয়ে যাবে ধরো এইরকম, এরকম একটা সিগন্যাল হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি হয় ফ্রিকোয়েন্সি, এটা যদি হয় ফ্রিকোয়েন্সি, আমাদের সিগন্যালটা চেহারাটা হয়ে যাবে এরকম যদি ডিটিএফটি করি, ঠিক আছে? এটা হলো ডিটিএফটি, এটা হলো ফ্রিকোয়েন্সি। কিন্তু এটা যদিও আমাদের টাইম ডোমেইনে ডিসক্রিট ছিল, কিন্তু ডিটিএফটি করার পর ফ্রিকোয়েন্সি ডোমেইনে সে আর ডিসক্রিট সিগন্যাল থাকে নাই, সে একটা কন্টিনিউয়াস সিগন্যাল হয়ে গেছে। দেখো, এটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল হয়ে গেছে, তাই না? এটার নাম হলো ডিটিএফটি। যেটা করলে আমি টাইম ডোমেইনের একটা ডিসক্রিট সিগন্যালকে কন্টিনিউয়াস ডোমেইনের ফ্রিকোয়েন্সি সিগন্যাল হিসেবে পাই। কিন্তু আমি চাচ্ছি যে ফ্রিকোয়েন্সি ডোমেইনেরও ডিসক্রিট ফর্মে আমি চাচ্ছি, কন্টিনিউয়াস ফর্মে আমি চাচ্ছি না। আমি চাচ্ছি এমন একটা ফর্ম যেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে থাকবে, একই সাথে ডিসক্রিট ফর্মে থাকবে, অর্থাৎ সিগন্যালটা দেখতে এরকম হবে। এটা যদি হয় ফ্রিকোয়েন্সি এফ, তাহলে আমি চাচ্ছি সিগন্যালটা দেখতে এরকম হোক, এরকম হোক আমি চাচ্ছি। এটার নাম হবে তখন ডি এফ টি। পার্থক্যটা বোঝা গেছে? ডিটিএফটি আর ডিএফটির মধ্যে পার্থক্য। এটাও কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইন,
এটাও কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেন, দুইটাই ফ্রিকোয়েন্সি ডোমেন। কিন্তু ডিটিএফটি করার পর যেটা আমরা পাইছি সেটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল, আর ডিএফটি করার পর যেটা পাইলাম সেটা একটা ডিসক্রিট সিগন্যাল হয়ে গেছে। ঠিক আছে, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডোমেইনের ডিসক্রিট সিগন্যাল হয়ে গেছে, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনের কন্টিনিউয়াস সিগন্যাল। কই থেকে পাইছিলাম? টাইম ডোমেইনের ডিসক্রিট সিগন্যাল থেকেই কিন্তু পাইছি, দুইটাই কিন্তু পাইছি টাইম ডোমেইনের ডিসক্রিট সিগন্যাল থেকে। কিন্তু ডিটিএফটি করলে এটা কন্টিনিউয়াস ফর্মে আসে, আর ডিএফটি করলে এটা ডিসক্রিট ফর্মে আসে। পার্থক্যটা ক্লিয়ার তো? পার্থক্য ক্লিয়ার? আচ্ছা, পার্থক্য যদি ক্লিয়ার হয়, এখন দেখো খেয়াল করে, এখানে কিন্তু যখনই আমি ডিসক্রিট করলাম, যখন আমি এটা যখন কন্টিনিউয়াস ফর্মে যখন ছিল, তখন কিন্তু আমার অন্য কোনো কিছু মাথায় রাখতে হইতো না, কারণ এটাকে ডিসক্রিটাইজ করার কোনো প্রয়োজন নাই, কারণ কন্টিনিউয়াস ডোমেইনে আছে। কিন্তু যখনই ডিসক্রিটাইজ করার প্রয়োজন হবে, তখন আমাদের মাথায় আরেকটা জিনিস আসবে, সেটা হলো এই যে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে ডিসক্রিটাইজ করব, এগুলো তো একটা স্যাম্পল না দিতে হবে। একটা স্যাম্পল না নিয়ে কি ডিসক্রিটাইজ করা যাবে? তা তো করা যাবে না। যেমন টাইম ডোমেইনে আমি একটা স্যাম্পল নিছিলাম, এই স্যাম্পল গুলোর নাম কি ছিল? এন। স্যাম্পল গুলোর নাম এন ছিল না? এটার নাম ছিল কি? এটার নাম ছিল N0, এটার নাম ছিল N1, N2, N3, N equal to 4, N equal to 5, N equal to 6, N equal to 7, এটার নাম ছিল N equal to 6, তাই না? সরি 8, N equal to 9, N equal to 10, এরকম করে প্রত্যেকটা স্যাম্পল ছিল। অর্থাৎ N এর 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম স্যাম্পল নাম্বার ছিল না? ছিল তো? এই যে n একটা স্যাম্পল নাম্বার, n কার স্যাম্পল নাম্বার? টাইম ডোমেইনের স্যাম্পল নাম্বার, সে কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনের স্যাম্পল নাম্বার না। n হলো টাইম ডোমেইনের স্যাম্পল নাম্বার। এই যে ইকুয়েশনের ভিতরে আমি n ইউজ করছি, এই n টা তাহলে কোনটা হবে? এই n টা হবে টাইম ডোমেইনের স্যাম্পল, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনের স্যাম্পল না, এটা খেয়াল রাখেন। এটা হবে টাইম ডোমেইনের স্যাম্পল, ঠিক আছে? এখন যে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে স্যাম্পল করলাম, তারও তো একটা নাম্বার দিতে হবে, তারও তো একটা নাম দিতে হয়। তাকে তো আমি এন নাম দিতে পারি না, কারণ এন তো টাইম ডোমেইনের জন্য। এর স্যাম্পল নাম্বারটা আমি দিলাম কে দিয়ে। সুতরাং এই স্যাম্পলটাকে আমি প্রকাশ করলাম কি দিয়ে? কে দিয়ে প্রকাশ করলাম। ক্লিয়ার? কে দিয়ে। তো এটা হলো আমাদের কে ইকুয়াল টু 0, এটা সমান সমান কে ইকুয়াল টু 1, এটা সমান সমান কে ইকুয়াল টু 2, এটা সমান সমান কে ইকুয়াল টু 3। ক্লিয়ার? একটু ক্লিয়ার তো? হ্যাঁ। তাহলে এই ইকুয়েশনের মধ্যে যে কে টার্মটা আছে, এই কে টার্মটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনের স্যাম্পল। এটা কিন্তু টাইম ডোমেইনের স্যাম্পল না, এটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনের স্যাম্পল। এইটাই হলো দুইটা জিনিসের পার্থক্য, এন কি জিনিস, কে কি জিনিস। দুইটা কিন্তু এক না, একটা হলো টাইম ডোমেইনের স্যাম্পল, আর একটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনের স্যাম্পল। ঠিক আছে? তো এই জিনিসটা যদি আমরা এখন বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ পরের সব জিনিসে আমরা বুঝতে পারবো। তাহলে আমি নেক্সটে যাব এক্সাম্পলে। জান নেক্সটে যান। ওকে, তাহলে সবাই কি বুঝতে পারছো না? মানে ইটি দেওয়ার পাওয়ার যে মাইনাস যে হ্যাঁ এন, ওখানে তো কেও আছে, ছোট হাতের এনও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন আছে। এন থাকা মানে টাইম ডোমেইনের স্যাম্পল ফর্মুলায়, ঠিক আছে? আর কেটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনের স্যাম্পল। ফ্রিকোয়েন্সি ডোমেইনের স্যাম্পল, ঠিক আছে, বুঝলাম। ওকে, আচ্ছা আমরা তাহলে উদাহরণ জান কে এর মান বসাইলাম, আমি ছোট হাতের এনও মান কি বসাইতে হবে না? আচ্ছা আমি এখন বসাচ্ছি, হ্যাঁ বসাচ্ছি, বসাই, এক্সাম্পলে যাই। আচ্ছা, এখন এই এক্সাম্পলে দেয়া আছে যে ফাইন্ড দি 4-point DFT of the sequence xn equal to cos pi n pi by 4। এখানে xn এর মান, এটা কি? xn হলো টাইম ডোমেইনের ইকুয়েশন, অর্থাৎ টাইম ডোমেইনের ইকুয়েশন দেয়া আছে xn equal to ax টা n টা কি? এটা কন্টিনিউয়াস সিগন্যাল, তাহলে টাইম ডোমেইনের সিগন্যাল, টাইম ডোমেইনের সিগন্যাল ডিসক্রিট, সরি টাইম ডোমেইনের ডিসক্রিট সিগন্যাল, এটা টাইম ডোমেইনের ডিসক্রিট সিগন্যাল, এটার ইকুয়েশন দেয়া আছে। তো এটার ইকুয়েশন কি? cos n pi by 4। তো n pi by 4 যদি হয়, তাহলে তার ভ্যালুটা আমাদের কি পাই? n এর মান আমি বসাবো 0, 1, 2, 3 পর্যন্ত বসাবো, কারণ n এর মান সর্বোচ্চ 4 দেয়া আছে। আর আমাদের ইকুয়েশন অনুযায়ী আমরা দেখতেছি যে n এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়, 0 থেকে n-1, অর্থাৎ সর্বোচ্চ 3 পর্যন্ত হবে যদি n equal to 4 দেয়া থাকে। n equal to 4 দেয়া থাকলে সর্বোচ্চ 3 পর্যন্ত হবে। তো এখানে আমি এই জন্য n এর মান 3 পর্যন্ত বসা, এই ভ্যালুটা পাইলাম, xn পাইলাম। xnটাকে যদি গ্রাফে ড্র করি, গ্রাফে যদি প্লট করি, তাহলে প্লট করলে কি রকম আসবে? এটা যদি হয় n, এটা যদি হয় n, আমরা যদি xn কে ড্র করি, স্যাম্পল 0, স্যাম্পল 0 তে তার ভ্যালু হলো 1,
স্যাম্পল 0 এর জন্য তার ভ্যালু হলো 1, যেখানে n = 0 তখন তার ভ্যালু হলো 1। তারপরে n = যখন 2 তখন তার ভ্যালুটা হলো এই যে এটা হলো 1, এটা হলো 0.707, এটা হলো স্যাম্পল 2, এটা স্যাম্পল 2 এর জন্য n = 1 এর জন্য, মানে n = 0 এর জন্য এটা 1, n = 2 এর জন্য তার ভ্যালু কত আসে 0, এটা হলো আমাদের n = 2 এর ভ্যালু, ঠিক আছে। তারপর n = 3 এর জন্য তার ভ্যালু কত আসবে, n = 3 এর জন্য তার ভ্যালু আসবে -0.707। এটা কোনটা, এটা হলো n = 3, এটা হলো n = 2, এটা n = 2, n = 3, ঠিক আছে, এটা মান 0। এটা বোঝা গেছে তো কিভাবে পাইলাম। n = 0 এর জন্য ভ্যালু হলো 1, n = 1 এর জন্য ভ্যালু হলো 0.707, n = 2 এর জন্য ভ্যালু হলো 0, আর n = 3 এর জন্য ভ্যালু হলো -707। ওকে, একটু ক্লিয়ার তো? জি স্যার, ক্লিয়ার এটা। ওকে, তাহলে এটা আমি পাইলাম, অর্থাৎ আমি এখানে ডিসক্রিট সিগন্যাল আঁকাইলাম, এটা একটা ডিসক্রিট সিগন্যাল, এটা আমি আঁকাই ফেললাম, ঠিক আছে, এখান থেকে, অর্থাৎ এইভাবে লিখলাম। লেখার পর এখন আমি ডিএফটি করব। ডিএফটি করতে গেলে ডিএফটি ইকুয়েশনটা লিখতে হবে। ডিএফটি ইকুয়েশনটা কি, এক্স অফ কে, এই এক্সটা কি, এটা হলো ডিসক্রিট সিগন্যাল করার পরে, অর্থাৎ ডিএফটি করার পরে যেটা আসবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেওয়ার পরে সেটা এক্স কে। এই কেটা কেন দিলাম, কারণ ফ্রিকোয়েন্সি ডোমেইনের স্যাম্পলকে কে দিয়ে বোঝাই, এর আগে যেমন এক্স এন দিয়ে বোঝাইছি, এক্স এন কি ছিল, এটা হলো আমাদের ডিএফটি করার আগে, অর্থাৎ টাইম ডোমেইনের ক্ষেত্রে সিগন্যালকে এক্স এন দিয়ে বুঝাইছি, আর ফ্রিকোয়েন্সি ডোমেইনের ক্ষেত্রে সিগন্যালকে বুঝাবো এক্স কে দিয়ে, কারণ ফ্রিকোয়েন্সি ডোমেইনের স্যাম্পলকে আমি কে দিয়ে বুঝাইছি। এটা সমান সমান সামেশন অফ n = 0 থেকে n+1, এই nটা হলো এই n, টাইম ডোমেইনের n, ইনটু xn, ইকুয়েশনে টাইম ডোমেইনের xn বসবে, e⁻j twice pi n k by n, এখানে টাইম ডোমেইনও আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনের স্যাম্পল আছে কে, যেখানে কে এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত ভ্যারি করবে। এটা ক্লিয়ার তো? তো এখানে এই ইকুয়েশনটাকে আমি n এর মান যেহেতু আমাদের 4 দেয়া আছে, n = 4 আমার দেয়া আছে, যে n = 4 দেয়া আছে, n এর মান 4 বসাই দেয়া, এই 2 আর 4 কাটাকাটি করব, কাটাকাটি কইরে আমি সুন্দর করে ইকুয়েশনটা পাইতাছি হলো যে n = পর্যন্ত xn e⁻ j pi n k/2, এটা পাইতাছি, যেখানে k এর মান 0 1 2 3, কারণ পর্যন্ত n-1 মানে 3 পর্যন্ত যাবে। একটু ক্লিয়ার তো? ক্লিয়ার স্যার। এখন যেহেতু ফ্রিকোয়েন্সি ডোমেইনের স্যাম্পল বের করতে হবে, প্রথমে মনে করি k = 0, অর্থাৎ 0th স্যাম্পল বের করব। এই 0th স্যাম্পল মানে কি, ফ্রিকোয়েন্সি ডোমেইনের 0th স্যাম্পল, তাই না? e⁻0 মানে সব 0। হ্যাঁ, k = 0 এর জন্য, k = 0 এর জন্য মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনের e⁻0, ফ্রিকোয়েন্সি ডোমেইনে এই ভ্যালুটা, এই পয়েন্টে, এটা হলো k = 0। এটা যদি k হয়, তাহলে কে 0 এর জন্য বের করব, কে 1 এর জন্য বের করব, কে 2 এর জন্য বের করব, কে 3 এর জন্য বের করব। এটা হলো k = 1, k = 2, k = 3। তো এই পয়েন্টে তার ভ্যালুটা কত, এটা আমি বের করব। এখন এই পয়েন্টে ভ্যালুটা যখন বের করতে যাব, তখন এখানে k এর মান যদি আমি 0 বসাই, তাহলে এই এক্সপোনেনশিয়াল টার্ম টোটালটা সমান আমার 1 হয়ে যায়, কারণ e⁻0 মানে হলো 1, e⁻0 মানে হলো আমার 1 হইলে, তাহলে এটা 1 হইলে 1 এর সাথে xn গুণ করলে সুতরাং ইকুয়েশন হলো x অফ 0 এর জন্য সমান ইকুয়েশনটা হয় সামেশন অফ n = 0 থেকে n পর্যন্ত xn। এখন এর অর্থ কি, এর অর্থ হলো এখানে n 0 থেকে 3 পর্যন্ত n এর মান ভেরি করে সবগুলোকে যোগ করব, ঠিক আছে, সবগুলো সামেশন মানে কি, যোগ করা, সবগুলোকে যোগ করব। প্রথমে n এর মান 0 বসাবো, 0 বসাবার পরে যে ভ্যালুটা পাবো তার সাথে n এর মান 1 বসায় যে ভ্যালু পাবো সেটা যোগ করব, তার সাথে n এর মান 2 বসায় যে ভ্যালু পাবো এটা যোগ করব, তারপর n এর মান 3 বসায় যে ভ্যালু পাবো এটা যোগ করব, যোগ করলে ওভারঅল যোগফল আসবে আমার হলো 1। ক্লিয়ার?
কারণ কি, এই যে এখান থেকে দেখি n এর মান যখন 0 তখন ভ্যালু হলো 1, n এর মান যখন 1 তখন ভ্যালু হলো এত, 2 এর জন্য ভ্যালু এত, 3 এর জন্য ভ্যালু এত, সবগুলো যোগ করে দেখি, যোগ করলে 1 আসে। কারণ 0.707 আর -0.707 দুইটা কাটাকাটি যায়, কাটাকাটি দেখলে যায় শুধু 1 থাকে, এই জন্য ভ্যালুটা হলো আমাদের 1। ওকে, সেকেন্ডলি আসি, মনে করি k = 1, k = আমি 1 বসাইলাম, k = 1 মানে কি, এর ভ্যালু কি পাইলাম, এর ভ্যালু 1 পাইলাম, এখানে আমি 1 লিখে ফেললাম, এর ভ্যালু 1। তাহলে k = 1 এর জন্য এখন ভ্যালু বের করব, k = 1 এর যখন ভ্যালু বের করব, তখন এই ইকুয়েশনের মধ্যে যেখানে k = 0 বসাইছিলাম, এই ইকুয়েশনটা এখন মুছে দিয়ে এই ইকুয়েশনে k = আমি এখন 1 বসাই দিই। ঠিক আছে, এখানে k = আমি এখন 1 বসাই, k = 1 বসাইলে আমার ইকুয়েশনটা কি হয়ে যায়, n 0 থেকে n পর্যন্ত 3 পর্যন্ত xn e to the power minus j pi into 1n/2, তাই না? এই যে k এর মান 1 বসাইলাম, 1n/2, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে এখন ওই রকম ভাবে n এর মান প্রথমে 0 বসাবো, 0 এর জন্য যে ভ্যালুটা পাবো, n এর মান 0 বসালে কি হয়, x0 মানে কি 1 পাইছিলাম, সাথে এক্সপোনেনশিয়াল টার্মে যখন n = এটা যখন 0 হয়ে যাবে, এই যে এখানে তো n আছে, এটা যখন 0 হয়ে যাবে তখন এই এক্সপোনেনশিয়াল টার্মটা তো 0, উপরেটা তো পাওয়ারও তো 0 হয়ে যাবে, তাহলে e⁻0 মানে কি, e⁻0 মানে 1। এই কারণে xn এর সাথে যখন 1 গুণ করলাম তাহলে xn এ থাকে, xn এর জায়গায় যেহেতু x0 মান হলো 1, তাহলে এই জন্য আমার এখানে থাকলো 1। পরবর্তীতে কি হইলো, আমাদের n এর মান আরেক বাড়াইলাম, বাড়ায় n এর মান হইলো এখন এখানে 1, n এর মান 1 হইলে এই n এর মানও হবে আমার 1, এই n এর মানও যদি 1 হয়, x1 এর মান কত, x1 এর মান হইলো আমার 0.707, এটা হলো x1, মাথা x n এর জায়গায় যদি 1 হয় তাহলে x1 এর মান হবে 0.707, তাহলে লিখলাম 0.707, সাথে কি আছে, এক্সপোনেনশিয়াল টার্ম আছে, এক্সপোনেনশিয়াল টার্মটা কি, e⁻j pi, এখানে k এর মান কত, 1 ছিল, আর n এর মান কত ছিল, 1 ছিল, 1 × 1 1, সুতরাং j pi / 2, এটা থাকলো না? এটুকু বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার, স্যার। আচ্ছা, এরপরে n এর মান কি করলাম, আমি 2 করলাম, এখানে n এর মান 2 করলাম, 2 করলে কি হবে, এখানেও n এর মান 2 হবে, 2 হইলো, তো n2 কত, n2 = 0, এই যে n2 কত, n2 এর মান হলো 0 আসছে, সুতরাং n2 x of 0, 2 যখন 0 আসে তখন আলটিমেটলি সবই 0, এই কারণে এটা 0 আসছে। এই যে আবার কি, n এর মান 3 করলাম, এখানে n এর মান আমি 3 করে দিলাম, n3 এর মান কত, n3 মানে হলো -0.707, এই -0.707, এই কারণে হলো -0.707, সাথে কি আছে, এক্সপোনেনশিয়াল টার্ম, এক্সপোনেনশিয়াল টার্মটা কি আসবে, n এর মান যেহেতু 3 আসতেছে, সুতরাং বলতে পারি -j pi × 3/2, j pi 3/2 বা j 3π/2, এটা পাইলাম, এই টার্মটা পাইলাম। তো এটাকে এখন সবগুলোকে যোগ করলে আমি এই ফর্মে পাই 1 - j 1.414, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, সেম প্রসিডিউর ফলো করে আমরা এখন k = 2 এর জন্য আমরা বের করব, তারপরে সেম প্রসিডিউর ফলো করবে k = 3 এর জন্য আমি বের করব ইকুয়েশন, তাহলে k 2 এর জন্য বের হলো 1, 3 এর জন্য বের হলো এটা, এই যে 1 + j 1.4.4. এখন তাহলে সবগুলো পজিশনটা আমি এক করে ফেলবো ব্র্যাকেটে, সবগুলাই পজিশনকে এখন আমি একসাথে লিখে রাখলি, তাহলে k = 0 এর জন্য 1 আসছে, k = 2 এর জন্য এটা আসছে, k = 3 এর জন্য এটা আসছে, k = 4 এর জন্য এটা আসছে, এটা হলো k = 1 এর জন্য এটা আসছে, k = 2 এর জন্য, মানে সরি, এটা k = 0 এর জন্য এটা, k = 1 এর জন্য এটা, k = 2 এর জন্য এটা, k = 3 এর জন্য এটা, সবগুলোকে লিখলাম। এখন এই সিগন্যালটাকে যদি আমি ড্র করি, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমি ওই যে গিভেন যে সিগন্যালটা ছিল, ওই গিভেন সিগন্যালের ডিসক্রিটাইজড ফর্ম পাইলাম, ফ্রিকোয়েন্সি ডোমেইনে ডিসক্রিটাইজড ফর্ম পাই গেলাম গিভেন সিগন্যালের। k = 0 এর জন্য ভ্যালু হলো 1, এটা হলো k = 0 জন্য ভ্যালু হলো 1, আবার k = 1 এর জন্য ভ্যালু হলো 1 - সামথিং, এটা যে একটা কমপ্লেক্স ভ্যালু আসছে। তো এটার যদি আমি ম্যাগনিটিউড নেই, ম্যাগনিটিউড নিলে √, ম্যাগনিটিউড কিভাবে নিব, এটা ম্যাগনিটিউড নিব এইভাবে, √1² মাইনাস প্লাস -1.414 হোল স্কয়ার। এটার ভ্যালু দিলে যা আসে সেই ভ্যালুটা হবে এই জায়গায়,
ঠিক আছে, এটা হলো আমাদের 1 স্যাম্পল k = 1 এর জন্য। তাহলে k = 2 এর জন্য পাবো 0, এটা হলো k = 2 এর জন্য। k = 3 এর জন্য আমরা পাবো এখানে আরেকটা জিনিস, ঠিক আছে, এরকম 3 এর জন্য একটা জিনিস পাইলাম এরকম। তো এরকম একটা ফরম্যাট পাইতাছি, ঠিক না? তো এই ফরম্যাটটাই হইলো আমার, এই ফরম্যাটটা কিসের ফরম্যাট? ডিএফটি। আচ্ছা আচ্ছা, এখানে 1 পাইছি, 0 না, 1 পাইছি। তো এই যে একটা ফরম্যাট পাইলাম, এটা একটু বড় ধরি, আচ্ছা আচ্ছা এটা একটু বড় ধরি, এটা একটু ছোট ধরি, এটা একটু বড়, এটা ছোট। এই যে আমি একটা ফরম্যাট পাইলাম, এই ফরম্যাটটাই হলো আমার ডিএফটি ফরম্যাট। এটা কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম, কিন্তু ডিসক্রিটাইজ ফর্মে, ঠিক না? এর আগে কি পাইতাম? এর আগে ফুরিয়ার ট্রান্সফর্ম পাইতাম ঠিকই, কিন্তু কন্টিনিউয়াস ফর্মে পাইতাম, ডিসক্রিটাইজ ফর্মে পাইতাম না। ডিটিএফটি যতক্ষণ করছি তখন ফুরিয়ার ট্রান্সফর্ম পাইছি কন্টিনিউয়াস ফর্মে, কিন্তু যখনই আমি ডিএফটি করলাম তখন ফুরিয়ার ট্রান্সফর্ম পাইলাম কিন্তু ডিসক্রিটাইজ ফর্মে পাইলাম। ক্লিয়ার? ইয়েস। এইটাই হলো আমাদের ডিএফটি। তো সেম প্রসিডিউর ফলো করে আমাদের এই পরের ম্যাথ গুলো আমরা সলভ করছি। পরের যে ম্যাথ গুলো সেম প্রসিডিউর ফলো করে, যেখানে এন এর মান হয়তোবা কখনো 8 ধরছি, এন এর মান কখনো মানে ভেরি করে করে, যে সেম ফর্মে k = 0, k = 5 যতগুলো আসে আর কি, এইভাবে। তারপরে যে করেসপন্ডিং আমরা যে অ্যামপ্লিটিউড যে কথা বললাম, যেগুলো লিখলাম, আবার যদি অ্যামপ্লিটিউড বের করতে চাই তাহলে যে অ্যামপ্লিটিউড বের করছি, যেভাবে অ্যামপ্লিটিউড বের করছি, ঠিক আছে। আবার ফেজ অ্যাঙ্গেল বের করতে চাইলে যে ফেজ অ্যাঙ্গেল বের করছি সবগুলোর, কারণ এরকম কমপ্লেক্স কনজুগেট আকারে আসলেই আমাদের কি এটা অ্যামপ্লিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল থাকবে, আমরা এগুলো বের করতে পারি, ঠিক আছে। তো এই এক্সাম্পল গুলো আমরা যে করছি, এই যে এক্সাম্পল, ঠিক আছে। তো আজকে মনে হয় অনেকক্ষণ ক্লাস হয়েছে, আজকে আর কন্টিনিউ করি না, ঠিক আছে। তো এই ডিএফটি এই ম্যাথটা যদি কেউ বুঝে থাকি, প্রথম ম্যাথটা যেভাবে করলাম, এরপরের ম্যাথটা আমরা ইজিলি বুঝে যাব, কোনো সমস্যাই হবে না। তো এই ডিএফটি বুঝে গেলে আমরা এরপরে একটা অ্যালগরিদম দেখবো, ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম বা এফএফটি। দেখার পরে আমরা ইনশাআল্লাহ আমরা ফিল্টারিং শুরু করে দিব, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট ক্লাস হলো আমাদের যেহেতু মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলবার মনে হয় না কোনো ডেট কারো থাকবে, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। আর এর মধ্যে যদি আমাদের 2-1টা এক্সট্রা ক্লাস নিতে হয়, এক্সট্রা ক্লাস মনে নিতে হবে, আমি জানাই দিব পরে, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত কারো সমস্যা নাই তো? আর তখন দেখলাম, তখন তো মোটামুটি বুঝলাম, নিজে তো দেখতে হবে স্যার, নিজে না দেখলে কিন্তু পারবা না। আমি বলে দেই, এই সিগন্যাল সিস্টেমটা মোটামুটি একটু কমপ্লেক্স আছে, বিশেষ করে এই যে ডিএফটি, এইগুলো, এই ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম এগুলো। আর এরপরে ফিল্টার যখন শুরু করব আরো কিন্তু কমপ্লেক্সিটি আরো বাইরে যাবে, কারণ ফিল্টারটা আরো একটু ডিফিকাল্ট। সুতরাং এগুলো যদি নিজে না দেখো তাহলে কিন্তু পরে পাবে, ঠিক আছে। ওকে, আর আমি যেটুকু পড়াইছি, মোটামুটি আমার কোর্সগুলো যেটুকু পড়াইছি, বলতে পারি যে বাংলাদেশের অন্য কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে এই কোর্স এতটুকু কেউ পড়াবে না, ঠিক আছে। আর এই শীটটা একটু আপলোড মাথায় রাখতে হবে জিনিসটা, মাথায় রাখলেই যদি তোমরা আমার টপিক গুলো মাথায় রাখো তাহলে ইনশাআল্লাহ কোনো জায়গায় তোমরা আটকাবা না। ওকে স্যার, এই শীটটা আপলোড করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপলোড করে দিলাম। ওকে। আচ্ছা, ঠিক আছে।